অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী তিনি ভারতের যে পশ্চিমবঙ্গ, তার রাজধানী কলকাতা, তার আশেপাশের যে নাসিরনগর এলাকা রয়েছেন, সেই নাসিরনগর এলাকার একটি নির্বাচনী জনসভাতে বক্তব্য দিয়েছেন। এবং সেই বক্তব্যে তিনি যেভাবে বাঙালির বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে এবং বাংলা দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, আপাত দৃষ্টিতে এটি তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার যে একটি রাজনৈতিক স্ট্যান্ড সেটা মনে হলেও একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে ভারতের যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের মনোভাব বাংলাদেশের ব্যাপারে কতটা জঘন্য, কতটা ধ্বংসাত্মক এবং কতটা নির্মম এবং নিষ্ঠুর, সেটি তার সেই বক্তব্যে ফুটে উঠেছে। আমি জনাব নরেন্দ্র মোদীর সেই ভাষণটি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি এবং সেই ভাষণের প্রতিক্রিয়াতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনেছি। সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে আসাম, সেখানে আসাম এবং ত্রিপুরা, এখানে নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল বিজেপি, তারা সেখানে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো করেছে, অর্থাৎ সেখানে বিজেপির শাসন চালু হয়েছে। কিন্তু স্বাধীন ভারতের রাজনীতিতে সবসময় বাংলা মানে পশ্চিমবঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পশ্চিমবঙ্গের কারণে যাকে বলা হয় পুরো রাজনীতি বারবারই উলটপালট হয়েছে। কখনো যাকে বলা হয় রাজনীতিবিদদের দ্বারা, কখনো শিল্প সাহিত্যিক কবিদের দ্বারা, কখনো ব্যবসায়ীদের দ্বারা। পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। একসময় ডাক্তার বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, এরপরে তারও আগে মাওলানা আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, এরপরে সর্বশেষ যে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, এই সমস্ত দিকপাল ছাড়াও শরৎ বসু, তারপর বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, অসংখ্য লোক মানে যারা সর্বভারতীয় রাজনীতিতে এতটা দিকপাল হয়ে আছেন যে তাদের সমপর্যায়ের রাজনীতিবিদ আসলে তৈরি হয়নি। কবি, সাহিত্যিক, সব ক্ষেত্রে মানে আমরা যেমন আমাদের বাংলাদেশে যেমন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, ভারতের জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রনাথের, বাড়ি কোথায়? এই কলকাতাতে। আবার তিনি বিয়ে করেছেন কোথায়? যশোরে, আমাদের এই জায়গাতে। তো ভারতের যারা রাজনীতি করেছেন প্রথম থেকেই তারা বাংলাকে সবসময় ভয় পেয়েছেন। অর্থাৎ বাংলা যখন একত্র থেকেছে তার সঙ্গে সঙ্গে বিহার এবং উড়িষ্যা অটোমেটিক চলে এসেছে। আসাম এবং ত্রিপুরা সেখানে বাংলার করদ রাজ্যে পরিণত হয়েছে। তো এখন একটু ম্যাপের দিকে তাকান তো, যে বাংলাদেশের ভূখণ্ড, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, তারপরে আসাম, উড়িষ্যা, এই যে অঞ্চলটি হাজার হাজার বছর ধরে একত্রে ছিল এবং এই অঞ্চলটি দিল্লির মানে এখানে যত বেশি ঐক্যবদ্ধ হয়েছে দিল্লির সিংহাসন তারা নিয়ন্ত্রণ করেছে। সেটা পালদের আমল বলেন, সেনদের আমল বলেন, শশাঙ্কের জমানা বলেন, হর্ষবর্ধনের জমানা বলেন, সব সময়টাতে, এমনকি বাংলা, বিহার, উড়িষ্যা সেই মুর্শিদ কুলি খান থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এই পুরো সময়টি বাংলা থেকে দিল্লি নিয়ন্ত্রিত হয়েছে। এমনকি ভারতে ইংরেজ শাসনের যে বুনিয়াদ কোত্থেকে হয়েছে? এই বাংলা থেকে। তারাই বাংলা, বিহার, উড়িষ্যা নবাবকে পরাজিত করে এই প্রথম কলকাতাতে তাদের রাজধানী স্থাপন করেছে এবং একেবারে শেষ 1905 সন বা 11 সনের দিকে সেই তারা বঙ্গভঙ্গ করতে বাধ্য হয়েছে। এর কারণ হলো তারা দেখলো যে এই বাংলাই তাদের যাকে বলা হয় মানে পতনের মূল কারণ। মমতা ব্যানার্জি তার বক্তব্যে বলেছিলেন যে এই বাংলা সম্পর্কে ইংরেজদের যে ভয় ছিল, পুরো ইংরেজ জমানাতে তারা মোট 7 লক্ষ কয়েদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারা নির্বাসিত করেছিল এবং তার টোটাল লিস্ট মমতা ব্যানার্জি সেখান থেকে নিয়ে এসেছে। ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে
এর কাছাকাছি, মানে যত লোক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্বাসিত হয়েছিলেন তার 90% বাংলার আর 10% মাত্র পাঞ্জাবের। এই যে বিপ্লবী, এই বিপ্লবীদের কারণে কি হলো, ইংরেজরা বাংলাকে দুই ভাগে বিভক্ত করেছে, আর তারা পাঞ্জাবকে দুই ভাগে বিভক্ত করেছে, পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব। পাকিস্তানে যেমন একটা পাঞ্জাব আছে, আবার ভারতের একটা পাঞ্জাব আছে। ফলে এই দুটো পাঞ্জাব যখন একত্র থেকেছে তখন তারাও দিল্লিকে ডমিনেট করেছে, কিন্তু বাংলার মতো এতটা করতে পারেনি কখনো। এই জন্য সেই আকবরের জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, মানে সেই কুতুবুদ্দিন আইবেক থেকে শুরু করে মুঘলদের আসার পূর্ব পর্যন্ত যে জমানাটা, সেই প্রায় 400 বছর, এটিকে সুলতানি জমানা বলা হয়। এই সুলতানি জমানাতেও এই বাংলাকে, মানে দিল্লির যারা প্রভু ছিলেন তারা এই বাংলাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। কখনো তারা 12 ভূঁইয়া বানিয়েছেন, কখনো বাংলা বিহার উড়িষ্যা করেছেন, কখনো ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে গেছেন, সব এলোমেলো করে দিয়েছেন। আর সর্বশেষ যেটা যাকে বলা হয় যে ইংরেজরা যেটা করেছে সেটার উপর কিন্তু ভারত আছে। এখন ভারত কিন্তু বাংলাদেশটা দখল করতে চাচ্ছে না, কেননা ভারত যদি বাংলাদেশ দখল করতে চাইতো 71 সনে কিন্তু তারা সেটা করতে পারতো উইদিন 1 মিনিট। এটা কোনো ব্যাপারই ছিল না। 16 ডিসেম্বর তারা সেটা করে নিতে পারতো, একীভূত করে নিতে পারতো। টু শব্দ, আমরা যেখানে এখন একজন সার্জিস হাসনাতের ভয়ে সকাল বিকাল ফিট পড়ছি, আমরা এখন যেখানে জামাতের বা শিবিরের একজন লোক ধমক দিলে আমাদের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, আমরা হা করে থাকছি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার প্রেস সেক্রেটারি যদি আমাদের দিকে একটু হালকা করে চোখ মারে, জাস্ট একটা চোখ টিপ মারে, আমাদের জীবনে কিয়ামত ঘটে যাবে। এই হলো আমাদের সাহস শক্তি। এই একই অবস্থা আমরা শেখ হাসিনার জমানাতে আমরা তাকে ভয় পেয়েছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ভয় পেয়ে আমরা রীতিমতো একেবারে টয়লেট করে দিয়েছি। তার আগে আমরা হাওয়া ভবনকে ভয় পেয়েছি, হাওয়া ভবনের আগে আমরা সেই শেখ হাসিনাকে ভয় পেয়েছি, শেখ হাসিনার আগে আমরা এরশাদকে ভয় পেয়েছি, এরশাদের আগে, মানে আমরা ভয় পাইনি কাকে বলেন তো? ওই সিংহাসনে যে বসেছে তাদের কাকে আমরা ভয় পাইনি? আমরা খালি আল্লাহকে ভয় পাইনি, আর নিজেকে ভয় পাইনি, নিজের বিবেককে ভয় পাইনি। এছাড়া পৃথিবীর সবাইকে আমরা ভয় পেয়েছি। আমরা পর্তুগিজদেরকে ভয় পেয়েছি, আমরা মানে ফ্রান্সকে ভয় পেয়েছি, ওলন্দাজদের ভয় পেয়েছি, আফগানিস্তানে যারা আসছে তাদেরকে ভয় পেয়েছি, ভারতের গুজরাট থেকে যারা আসছে তাদেরকে ভয় পেয়েছি, তুরস্ক তার্কি থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার এসেছেন তাকে ভয় পেয়েছি, কাকে ভয় না পেয়েছি? কিন্তু যে জিনিসটি হলো সেটা হলো সেই দিক থেকে 1971 সালে ভারতের যে বাহিনী, তাকে আমাদের ভয় না পাওয়ার কোনো রিজন ছিল না। দেয়ার ইজ নো রিজন। আমরা সেই 71 সনের সাথে আমাদের সাহস বাড়ার কথা না এখন। আমাদের তো অনেক সাহস এখন বেড়ে গেছে, এখন প্রযুক্তি আছে, ওটা আছে, ওটা আছে, আমরা ক্যান্টনমেন্ট মানে পুড়িয়ে দিতে চাচ্ছি, দখল করতে চাচ্ছি। এই সাহসের মধ্যে যার যার অবস্থান থেকে আমরা কিভাবে আমাদের হাত পা কাঁপছে, ঠ্যাং কাঁপছে। আমার কাছে মনে হচ্ছে যে যারা এই মুহূর্তে যত বেশি গলা কাঁপাচ্ছে, বড় কথা বলছে, তাদের ঠ্যাং বা পা তত বেশি থরথর করে কাঁপছে। তো এই কম্পনটি কি পর্যায়ে ছিল 1971 সনে, ওটা যারা 71 সনে ছিলেন তারা বুঝতে পারবেন। আমরা গ্রামে ছিলাম, তো ওই সময়টাতে গ্রামের মানুষের যে কি পরিমাণ ভয় ছিল, আপনি এগুলো বললে হাসতে হাসতে আপনারা মরে যাবেন। অনেকে ধরুন পাট খেতে বসে পায়খানা করছে, হঠাৎ করে খবর এলো মিলিটারি আসছে। মিলিটারি আসছে এই কথা শুনে সে যে কি করতেছিল এটা ভুলে গিয়ে সে যে দৌড় দিছে, দৌড় দেওয়ার সময় না আছে গামছা, না আছে কাপড়, ক্ষেত থেকে বের হওয়ার পর বুড়ার সারা শরীরে দেখা গেল পায়খানা লেগে আছে। এইরকম ঘটনা। অথচ মিলিটারি তখন ফরিদপুর জেলাতেই আসেনি, ফরিদপুর জেলার কোথাও মিলিটারি ক্যাম্প ছিল না। আর সদরপুরে আমি যে গ্রাম, সেই গ্রামে মিলিটারির ভয়ে এই ঘটনাগুলো ঘটেছে। অনেক মহিলার কি বলবো, আল্লাহ মাফ করে থাক, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, প্রেগন্যান্ট যারা ছিলেন, কি যে হয়ে গেছে আপনি বলতে পারবেন না। এই যখন বাঙালি পালাতে গেছে, ধরেন আমাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে পাশের বাড়ি ছিল এক রাজাকারের মোল্লা বাড়ি। এখন আমাদের বাড়ি থেকে এই মোল্লা বাড়ি সব মহিলারা গিয়ে পালালো, 400-500 মহিলা।
বলেন তো এটা কোনো বুদ্ধিমানের কাজ যে আলাদা আলাদা বিভিন্ন জায়গাতে পালালে সেটা আলাদা হতো, এক মোল্লা বাড়িতে গিয়ে এই মানে 2 দিন 3 দিন পর পরে মিলিটারি আসবে, পুরুষেরা যেত সব ক্ষেত খামারে আর মহিলারা গিয়ে ওই মোল্লা বাড়িতে গিয়ে পালাতো। এই হলো বাস্তবতা, বাঙালির সাহস। তো সেই সাহসটি ৭১ সনে যদি এই অবস্থা থাকে আর এখন যদি এই অবস্থা থাকে, তাহলে বোঝার চেষ্টা করুন যে ৭১ সনে দিল্লি যদি চাইতো কি করতে পারতো, কিন্তু কেন করেনি? করেনি এই কারণে যে এই বাংলা, বিহার, উড়িষ্যার আবার এক হয়ে যাবে এবং এক হয়ে দিল্লি দখল করে ফেলবে, রাজনৈতিকভাবে দিল্লি দখল করে ফেলবে। এখন যেভাবে ধরুন একছত্রভাবে শিবাজি, ওই যে দিল্লিতে মানে বলে না যে শিবাজি রাও, সেই শিবাজি, তো সেই শিবাজির যারা বংশধর মতাদর্শের সৈনিক, এরাই কিন্তু সেই সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের মুক্তিযুদ্ধের সময় বল্লভভাই প্যাটেলের শিষ্যই কিন্তু নরেন্দ্র মোদী। মানে এই গুজরাট কেন্দ্রিক যে আধিপত্য, এই আমরা ৪৭ সন থেকে দেখেছি, এর আগ পর্যন্ত পুরোটাই ছিল কিন্তু কলকাতা কেন্দ্রিক। পুরো সময়টা হাজার হাজার বছর ধরে কলকাতা কেন্দ্রিক ছিল। আর এর বাইরে দিল্লিতে যারা দেখতেন তারা ওই বিদেশ থেকে আসতেন, আর তারা মানে আশেপাশে যে মধ্যপ্রদেশ আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং এই যে রাজস্থান, সেই রাজস্থানের যারা রাজপুরুষ রাজনীতিবিদ তাদেরকে নিজেদের কবজায় রাখতেন। এর বাইরে কোনো রাজনীতি ছিল না, সেখানে কোনো রাজনীতি ছিল না। বাংলা সবসময় স্বাধীন, এখান থেকে টাকা যেত, এখানে তাদের বারবার যুদ্ধ করতে হতো। তো ৭১ সনে তাদের যে ভয় ছিল যে বাংলা যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে দিল্লি দখল করতে পারে, এবং সেই ভয়টি এই জমানাতে এসে মারাত্মক আকার ধারণ করেছে। এর কারণ হলো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে শক্তি, তার যে জনপ্রিয়তা, তার যে সাহস, গত ১০০ বছরে পশ্চিমবঙ্গে কোনো রাজনীতিবিদ এতটা বাঙালিকে সিমেন্টেড করতে পারেনি। ২ নম্বর হলো যে এই বাংলাদেশের এই ভূখণ্ডটি এখন এই মুহূর্তে ধনের সম্পদ পরিপূর্ণ হয়ে এমন একটা ভার্নারেবল অবস্থায় চলে গেছে, এটাও অতীতে গত ১০০ বছরে আপনি কখনো দেখবেন না। অর্থাৎ এটাকে হুমায়ুন যেটা বলেছিলেন দোজখপুর জান্নাত, মানে এখানে এখন আজকের দিনে হাজারো সমস্যা আছে, কিন্তু তারপরেও এখানে যে সম্ভাবনাগুলো আছে মাটির নিচে, আকাশে এবং মাটির উপরে, পশু পাখি, কীট পতঙ্গ এবং মানুষ, এদের মধ্যে সম্মিলিত যে প্রাকৃতিক রিসোর্স রয়েছে, আমেরিকার জিহ্বা বের হয়ে আছে এই রিসোর্সগুলো, সম্পদগুলো নেওয়ার জন্য। ভারতের জিহ্বা বের হয়ে আছে, তারপর ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে এমনকি সৌদি আরব, এমনকি তুরস্ক, তারা সবাই এই বাংলার উপরে কর্তৃত্ব দেখাতে চাচ্ছে। তো সেই অবস্থাতে যদি এই যে আমাদের বাংলাদেশে যারা এখন 7 সিস্টার্স দখল করতে হুমকি দিচ্ছেন, এটা আপনার কাছে যত হাস্যকর মনে হতে পারে, নরেন্দ্র মোদীর কাছে এটা হাস্যকর নয়। তিনি এটা খুব সিরিয়াসলি নিয়েছেন। এমনকি দিল্লির যারা কর্তা ব্যক্তি রয়েছেন, কংগ্রেসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, শশী থারুরের মতো যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, তারা সরাসরি হাসনাতের নাম উচ্চারণ করে, মেনশন করে, বা ওসমান হাদির নাম মেনশন করে এখন তারা বক্তব্য দিচ্ছেন যে এটা এই শশী থারুরদের নাক এত উঁচু, তারা তো শেখ হাসিনার নাম উচ্চারণ করতে চায় না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে চায় না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শশী থারুর কোনোদিন উচ্চারণ করেছেন, যেখানে তারেক রহমান সাহেবের নামই জানেন কিনা সন্দেহ, এরকম একটা ভাবসাব তারা দেখান। তো সেখানে কতটা দায় ঠেকলে তারা হাসনাত, সার্জিস কিংবা মানে সেই যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার, এদের নাম নিচ্ছেন, ইউনূসের নাম নিচ্ছেন, ঘন ঘন ইউনূসের নাম নিচ্ছেন, ইট মিনস তারা ভয় পাচ্ছেন। এবং সেই ভয়টাকে জয় করার জন্য বিজেপি এখন আসামের মতো, বিহার না ঠিক আসামের মতো, ত্রিপুরার মতো তারা সেখানে মমতা ব্যানার্জিকে পরাজিত করে বিজেপির শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এবং লোভ দেখাচ্ছেন যে আমাদেরকে বিজয়ী করো, দিল্লিতে আমরা যেভাবে কেন্দ্রীয় শাসন চালাচ্ছি তোমাদের এখানে যদি চালাতে পারি তাহলে তোমাদের উন্নয়ন ত্রিপুরার মতো হবে, আসামের মতো হবে। দেখো গত অল্প দিনের মধ্যে সেখানে কিভাবে পাল্টে দিয়েছে, এবং এখন পুরো পশ্চিমবঙ্গ রিফিউজি ক্যাম্পে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে লোকজন আসছে এবং রিফিউজিরা সব কিছু নিয়ন্ত্রণ করছে, এবং আগামী দিনে এই রিফিউজিরাই পশ্চিমবঙ্গ দখল করে ফেলবে। এই হলো তার বক্তব্য। তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলা নিয়ে তাদের অ্যালার্জিটা কোন পর্যায়ে, এবং সেই অ্যালার্জি থেকে, ভয় থেকে, আতঙ্ক থেকে তারা যদি
বড় কোনো দুর্ঘটনা ঘটায়, এবং যেটি এখন বলা হচ্ছে যে তারা ৭১-এর মতো আবার অ্যাকশনে যাবে, তারা আবার সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, তারা আবার সেই যে আমাদের সীমান্তের সৈন্য সমাবেশ আলটিমেটলি তারা করেছে, সামরিক শক্তি বৃদ্ধি করেছে, টহল বৃদ্ধি করেছে। এবং দেখলাম যে গুলিবিদ্ধ হওয়া ঘটনা নিয়ে, তার মৃত্যুর পর তার জানাজাকে কেন্দ্র করে এবং তার মৃত্যুর সংবাদের পর যে তাণ্ডব চললো আমাদের মিডিয়াগুলোর উপর, বিশেষ করে দুটো মিডিয়াকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হলো, এই সমস্ত ঘটনা নিয়ে কিন্তু অনেক নাটক, অনেক কিছু হলো। আমার ধারণা আপনি সবই নিশ্চয়ই ফলো করেছেন। তো এর মধ্যে আমি খালি একটা কথা বলতে চাচ্ছি, এই যে দুটো মিডিয়াকে টার্গেট করা হলো এবং তাদেরকে বলা হলো যে তারা নাকি দিল্লির মানে এই দেশের আপনার কারখানায়, তাদের উপরে নাকি দিল্লি ভর করে আছে। অথচ আমরা দেখেছি গত 15 বছর এই দুটো মিডিয়াই বেসিক্যালি হাসিনা সরকারের প্রবল বিরোধিতা করেছে। হাসিনা সরকার এমনই ছিল যে এই দুটো মিডিয়া তার গণভবনে তাদের প্রবেশাধিকার পর্যন্ত ছিল না। তো যে মিডিয়া দুটোর সঙ্গে হাসিনা সরকারের সবচেয়ে বেশি বিরোধ ছিল, সেই মিডিয়া দুটোকেই আপনার দিল্লির মানে মিডিয়া হিসাবে, ভারতের মিডিয়া হিসাবে এই যে আখ্যায়িত করা এবং এর মাধ্যমে মানুষকে উত্তেজিত করতে পারা, এই বিষয়টা আপনার কাছে আসলে মানে কিভাবে আপনি এটাকে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। দেখুন, এখানে এটার ভিতরে অনেক যেটাকে আমরা বলি অন্তর্নিহিত সূত্র রয়েছে। প্রথমত একটি বিষয় আমার মনে হয় এখানে আমাদের খুব সামনে আনা উচিত, যেটি হয়তো মানে এই যে দুটো পত্রিকা, আক্রান্ত দুটো পত্রিকার সম্পাদকরা বলছেন এবং অনেকে বলছেন যে প্রথমবারের মতো বাংলাদেশের দুটো প্রতিষ্ঠান আক্রান্ত হলো, এবং গণমাধ্যমে সবচেয়ে বড় যেটা আমরা বলছি যে লার্জেস্ট সার্কুলেটেড নিউজ পেপার হাউস। কিন্তু এর আগে আমাদের মনে রাখতে হবে গত বছরে কিন্তু আন্দোলনের সময়ে বিটিভি, আপনার এটিএন বাংলা, ৭১, আপনার টিভি এবং অনেকগুলো টিভি কিন্তু আক্রান্ত হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তখনকার আমাদের যে অবস্থানগুলো, আসলে আমাদের তো পক্ষ বিপক্ষগুলোর উপরে নির্ভর করে আমরা কোনটার প্রতিবাদ করব কোনটার করব না, আসলে কিভাবে। তো সেই সময় যদি এগুলো প্রতিবাদ করা হতো, যে গণমাধ্যমের উপর আঘাত সেটা যে পক্ষ থেকে হোক না কেন, আমার মনে হয় সেখানে সে আমাদের কিছু কিছু জায়গায় নীরবতা, যেহেতু আমরা বিভিন্নভাবে বিভিন্ন আমাদের ঘরানা আদর্শের সঙ্গে থাকি, পক্ষ বিপক্ষ সেভাবে নির্ধারিত হয়। সুতরাং আমাদের সেই কারণে তখন অনেকে আমরা নিশ্চুপ ছিলাম, এখন আমরা প্রতিবাদ করছি, কিংবা তখন কেউ প্রতিবাদ করেছে এখন খুশি হচ্ছে, নিশ্চুপ আছে। তো এগুলোর সঙ্গেও কিন্তু আসলে এই গণমাধ্যমের উপরে যে আঘাতের যে ধারাবাহিকতা সেটা অব্যাহত আছে। এবং আমার কাছে মনে হয় যে এখানে প্রথম আলো বা আপনার ডেইলি স্টারকে আলাদা করে দেখাচ্ছে, বরং যে গণমাধ্যমের উপরে যে আক্রমণ সেটিকে আমি দেখতে চাই। এক, দ্বিতীয়ত হলো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই দুটি গণমাধ্যম গত 15 বছরে, বিশেষ করে শেখ হাসিনা বিরোধিতা করা থেকে শুরু করে, এটা অভিযোগ ছিল আপনার তখনকার আওয়ামী লীগ সরকারের, যে তারা সরকারের বিরোধিতা করছে, তারা সরকারের বিভিন্ন সংবাদ প্রচার করছে যেটি সরকার পছন্দ করেনি, তাদেরকে অনেকটাই আপনার সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়েও সেই দুটো পত্রিকার নিন্দা করেছেন। তাহলে এই আন্দোলনে এই দুটো পত্রিকার একটা বড় ভূমিকা ছিল। তাহলে এখন এই পত্রিকা দুটো কেন বর্তমানে যে আপনার যারা তাদের তাদের যাদের মাধ্যমে তারা আক্রমণের শিকার হয়েছে, কেন তারা আক্রমণের শিকার হলো? এখানে দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই। এক হলো যে প্রথম আলো, ডেইলি স্টার, এক হলো যে তারা মনে করছে তারা যেভাবে সংবাদ চাচ্ছে, যেটা এখন তো একটা অ্যানার্কিজমের নৈরাজ্যবাদ, কেউ কিছু কিছু মানছে না, যে আমার কথাই শুনতে হবে, আমি যা বলছি তাই হতে হবে। যেমন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে, যে আপনার শিক্ষকদের তাদের নিজেরাই আপনার পত্রে লিখে লিখে ঘুরছে শিবিরের নেতা এবং যে রাকসু জিএস। তো সেরকমই যে আমাদের পত্রিকার উপর খবরদারি, নজরদারি এবং মিডিয়ার উপর কর্তৃত্ববাদের যে চেষ্টা, এবং অলরেডি করেছে অনেকাংশে, সেক্ষেত্রে এই দুটো পত্রিকা যে তাদের মতো করে নিউজ হয়তো কোনো কোনো ক্ষেত্রে করছে না। আবার আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে জানাতে চাই যে প্রথম আলো পত্রিকা বিশেষ বিজয়ের মাসে তারা ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের বিভিন্ন সংবাদ এবং গৌরব গাথা প্রকাশ করে আসছিল, এবং স্পষ্টতই যারা আক্রমণ করেছে তারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, এবং তারা এই বিষয়গুলোকে পছন্দ করেনি। এখন
এখন অপোজিট সাইড থেকে কি হচ্ছে খুব ইন্টারেস্টিং দেখুন। একাডেমিকভাবে আমরা যদি বিশ্লেষণ করি সেটা হবে কি যে 5টি জায়গাতে সেদিন রাতে একটা পর একটা আক্রমণ হলো। প্রথম আলো, ডেইলি স্টার, আপনার ছায়ানট, এবং ছায়ানটে একটা স্কুল আছে নানন্দা, আমরা সেটা অনেকাংশে ভুলে গেছি, বলি না, এবং তৃতীয়বারের মতো 32 নম্বর আক্রান্ত হলো। এখন তাহলে আজকে প্রথমবারের মতো আমি খুবই ভালো লেগেছে, ছায়ানট কিন্তু মামলা করছে একমাত্র এই ঘটনার বিপরীতে, যে 300 জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তারা মামলা করেছে। আর কোনো, এবং এই যে আমরা আমরা একটা আসলে সংবাদ মাধ্যমে একটা মোড়লিপনা আছে তো, যে আমরা বারবার বলছি প্রথম হলো ডেইলি স্টার উপর আক্রমণ, কিন্তু প্রথম হলো ডেইলি স্টার আসলে বিপরীতে কি করেছে, তারা একটা মামলা পর্যন্ত এখন এখন পর্যন্ত করেনি। দ্বিতীয়ত, যে আচ্ছা, বার্তাগুলো খুব মামলাটা কি জরুরি? আপনি মামলার কথা বলছেন বারবার। মামলা না যদি সরকার ব্যবস্থা নেয়, যদি সরকার আক্রমণকারীদেরকে ধরতে চায়, সেখানে মামলাটা কি ম্যান্ডেটরি? বিচার আসলে এখানে ধরেন লিগাল বিচারের প্রসঙ্গ যদি আসে তখন তো আপনাকে মামলা করতেই হবে। এখন সরকার কিসের ভিত্তিতে ধরবে? আপনি একজন অপরাধীকে কিভাবে আপনি চিহ্নিত করবেন একটা মামলা না হলে, যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তাহলে আপনি কেন একজন একজন মানুষকে ধরবেন যদি আইনগতভাবে বলেন? এই যে তাহলে তো আপনি যে যাকে পারেন তাকে পুলিশে দিবে, তাহলে পুলিশ কেন তাকে অ্যারেস্ট করবে? মানে যে আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা তাকে অ্যারেস্ট করবো কেন? এখন অভিযোগ দাখিল করা, হ্যাঁ, এখন ধরুন সেটি সরকার বাছাইও করতে পারেন, যে কোনো সব সময় যে আপনার যিনি ভিকটিম তাকে করতে হবে না। বিচার চাইতে হলে আপনাকে অবশ্যই অভিযোগ করতে হবে যে আমি এই অভিযোগের বিচার চাই। দ্বিতীয় হলো যে এখন খোদ সরকার যেখানে বলছে যে আহ, বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠী রয়েছে, সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশে গোষ্ঠী রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে যে দুটি বড় প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছেন তারা বলছেন স্বার্থান্বেষী গোষ্ঠী। হ্যাঁ, স্বার্থান্বেষী গোষ্ঠী তারা কিন্তু বলেছেন যেদিন আপনার তারা একটা নোটিশ দিয়েছেন যে আজকে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হওয়ার কারণে কালকে পত্রিকা বের হবে না। এবং প্রথমবারের মতো এটি অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু কাদের দ্বারা আক্রমণের শিকার হলো সেই জায়গাটি কিন্তু উল্লেখ পর্যন্ত করেননি। এবং যে স্বার্থান্বেষী মহল এবং উগ্র গোষ্ঠী দুটো কিন্তু আলাদা শব্দ। এখন স্বার্থান্বেষী মহল বলতে কিন্তু অনেক ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। এখন তাহলে এই যে তাদেরটা তাগাদ আমার কাছে মনে হচ্ছে যে তারা মানে তাদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আহ, ভারত কিংবা আপনার অন্য কোনো সংস্কৃতি থেকে তারা একেবারে ধুয়ে মুছে সব সাফ করার মতো করে তারা খুব টেকনিক্যালি একটা অবস্থান দাঁড় করিয়েছে। এবং আরো বলেছেন যে সরকারকে বিপদে ফেলার জন্য এই এই গোষ্ঠী, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী এসব করছে। এখন প্রশ্ন হলো কেন এই আলাপগুলো আমি পারছি? এই আলাপগুলোর পাড়ার প্রাসঙ্গিকতা হলো যে আসলে আমরা যে কেন কথা বলতে পারছি না, সংগত একটা মূল জায়গাটা কি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যে আমি যেটা কথা বলতে চাই আমাকে তা আমার মতো করে বলতে দেওয়া। আমাকে কথা বলতে দেওয়া মানে এই না যে আচ্ছা আপনি কথা বলেন, আমি আমার মতো করে বলতে পারছি কিনা সেটা হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন। হ্যাঁ, এখন যেটা গণমাধ্যমের সবচেয়ে বড় জায়গা সেটাকে এস্টাবলিশ করা। এখন তাহলে আমি আপনার মামলা না হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদের ধরন কি হবে, প্রতিবাদের ভঙ্গি কি হবে, প্রতিবাদের ভাষা কি হবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন দেখুন, তাহলে এই যে ভারতের সংশ্লিষ্টতা এবং ভারত বিরোধিতা, এখন কেনই আক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের এই ভারত বিরোধিতার জায়গাটাই যেতে হচ্ছে, এবং যারা আক্রমণ করছে তাদের পক্ষ একভাবে পরোক্ষভাবে তাদের পক্ষে দাঁড়াতে হচ্ছে। এবং আরও খুব গুরুত্বপূর্ণ, আজকে আমরা দেখেছি ডেইলি স্টোরের সম্পাদক তিনি বলছেন যে তারেক জিয়াকে কেন্দ্র করে যে আপনার আমরা দেখেছি যে স্পিচ দিয়েছেন, যে আমরা মনে করি যে হুবহু এরকম না হলে যে তারেক জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশ থাকবে সেখানে অনেক বেশি ফ্রিডম অফ এক্সপ্রেশনের চর্চা হবে। এখানে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের যে গণমাধ্যম থেকে আমরা সবাই যে ভুলটা করছি, আমরা বারবার এই 15 বছরের ইতিহাসটা আনছি, কিন্তু বাংলাদেশের ইতিহাস কিন্তু 15 বছরের না। আমরা কিন্তু বিএনপির আমলেও হাওয়া ভবন বলেন, সেই আপনার আপনার রমনার বটমূলে বোমা হামলা বলেন, আমরা উদীচী সমাবেশে বোমা হামলা বলেন, সেই নেত্রকোনা সিনেমা হলে আক্রমণ বলেন, এবং 63-64টি জেলা একই সময় বোমা হামলা বলেন, সবকিছু কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসেরই অংশ। সুতরাং আমরা এমন করি এখন আমরা খুব এটা খুব আমরা একাডেমিকভাবে যেটা বলি খুব পাস্ট ইনসিডেন্ট বা পাস্ট ঘটনাগুলো ইতিহাসকে আমরা বারংবার হয়তো মনে আসে, মনে দাগ কাটে, কিন্তু মানে এই না যে আমাদের আগের ইতিহাসটাকে আসলে আমাদের খারিজ করে দিতে হবে। সুতরাং আমি কার কাছে কি চাচ্ছি এবং কেমন করে চাচ্ছি, এবং অনেকেই আমি দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বক্তব্যকে অনেকটাই বলছে আগেই সমাপনের বক্তব্য। তাহলে এটি কিন্তু আমি ডেইলি স্টার প্রথম আলোর বিষয়ে বর্ণনা করছেন, এটি সামগ্রিক যে গণমাধ্যমের যে এক ধরনের আহ, একটা কাপাকাপির মতো অবস্থা সেটিকে ইন্ডিকেট। এখন দেখুন, তাহলে যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, যে আক্রমণের আক্রমণের মূল যদি স্লোগানই হয় ভারত এবং আম, আওয়ামী লীগ, কিংবা ভারতের বিশেষ করে ভারতকে কেন্দ্র করে প্রথম হলো ডেইলি স্টারের যে বিষয়টি, যে তারা যে বিষয়গুলো এসেছে, যে তারা একটা গোষ্ঠীর পারপাস আছে, তারা তারা হাদিকে ঠিকমতো উপস্থাপন করেনি। তো এই জায়গাগুলোতে স্পষ্ট যে তাহলে এই দুটো দুটো দিক আছে। এখন আমি কোন বয়ানের ক্ষেত্রে আবার বয়ানকেও ঠিক এন্ডোর্স করার ক্ষেত্রে আমি কি কি করছি, অ্যাক্টরস আমাদের অ্যাক্টরগুলো কি কি হচ্ছে, হ্যাঁ অ্যাকশনগুলো, আমি অ্যাক্টরস। তাহলে দেখুন, যারা আক্রমণ করেছে, যে উপলক্ষে করেছে এবং যে কেন্দ্রিকতা করেছে, আমি মনে করি এখন সংবাদ মাধ্যমের অবস্থান এবং তাদের বক্তব্য তাদের সে আগ্রাসী মনোভাবকে আবার চাঙ্গা করছে একভাবে। সমাপনের একটা রাজনীতি হচ্ছে। তাহলে এখন এখন যে প্রশ্নটা মূল জায়গা, যে কেন এই 15 বছরে বা এই আন্দোলনের একটা বড় ভূমিকা এই দুটো প্রতিষ্ঠান এবং মিডিয়া হাউস থাকলেও এখন তারা আক্রমণের শিকার হচ্ছে। আপনাকে, আমাকে, সবাইকেই মনে রাখতে হবে আসলে আমাদের শত্রু মিত্রগুলো চেনা খুব জরুরি। আমাদের আসলে যে আমরা পক্ষ বিপক্ষ বলি, আমাদের আন্দোলন, আমাদের কার সময় আমরা কোথায় গিয়ে বিরোধিতা করব, কোথায় গিয়ে আমরা প্রতিবাদ জানাবো, সেগুলো খুবই রাজনৈতিক আমাদের অ্যাকশন। আমাদের সবার জন্য সে অ্যাকশনগুলো সমান হয় না। যে কারণে আসলে এই যে এই আমার মতো করে আমি যাকে বন্ধু ভাবছি, আমি মনে করছি সে সবসময় আমার পারপাস সার্ভ করবে, সে সবসময় আমার সঙ্গেই থাকবে। এবং আমার মনে আছে 2017 বা 18-তে বিবিসিতে আমি একবার কথা বলেছিলাম, যখন হেফাজতে ইসলাম শেখ মুজিবুর রহমানের আহ, ভাস্কর্যকে ভাঙা নিয়ে তারা আন্দোলন করেছিল। তখন আমি বলেছিলাম যে খোদ দুধকলা দিয়ে যে সাপ পোষে, সেই সাপ এখন নিচের ঘরেই। এখন সেটা নিয়ে বিবিসি কিন্তু বড় হেডলাইনও করেছিল। তো এখনো কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা যে কোনো রাজনৈতিক দল কিংবা যে কোনো মিডিয়া হাউস, আপনি যাকে দুধ কলা দিয়ে পুষবেন, সেটি যদি আপনার দাঁত থাকে, বিষ থাকে, সেটা আপনাকে ছোবল দিবে। সুতরাং জি। আমরা, আহ, জি বলেন, জি, আপনি শেষ করেন। আমরা, জি, এখন আহ, এই যে একটা ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা কি, প্রথমে আগে এটি আমাদের খোলাসা করতে হবে। এই যে এখন জি ইন্ডিয়া কেন অ্যালার্জি, অ্যান্টি ইন্ডিয়া বিষয়টি কেন আসছে, সেটা প্রথম আলোর বিরুদ্ধে হোক, সেটা ডেল স্টারের বিরুদ্ধে হোক, সেটা যে কোনো বিরুদ্ধে, অ্যান্টি ইন্ডিয়াকে কেন্দ্র করে যে হামলাগুলো হচ্ছে, এটি স্পষ্টভাবে বলতে হবে এটি একেবারে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিষয়। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই অ্যান্টি ইন্ডিয়া ফিলিংসের মূল জায়গাটি হলো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির অবস্থান। কারণ তারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি এখন পর্যন্ত, এবং সেটিকে আড়াল করে আবার ভারতকে আনছেন। ভারতের, অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু ভারত বিরোধিতা আর ভারতের আধিপত্য বিরোধিতা কোনোভাবে এক বিষয় নয়। কারণ আমার নেইবারশে আমাদের ভৌগোলিকতা এমনভাবে আষ্টেপৃষ্ঠে আমরা ভারতের সঙ্গে জড়িত আছি, যে সেখানে আসলে ভারতের আধিপত্যের চিহ্নিত জায়গাগুলোকে নিয়ে আমরা কথা বলবো, আমরা নেগোসিয়েশনের জায়গা তৈরি করবো, আমরা সেটা প্রোটেস্ট করব। কিন্তু কখনোই এই যে দিল্লি না, আহ, আপনার ঢাকা, ঢাকা যেটি আমরা দেখেছি হাতিবাজার থেকে উঠে এসেছে, সেটি আমি স্পষ্টভাবে বলতে চাই যে সেটা একেবারে আহ, মূল জায়গা হলো 71-এর মুক্তিযুদ্ধ, এবং যেটা আমাদের ভারতের সঙ্গে একটা বড় শক্তির মানে যেটা সম্পর্কের একটা মূল শক্তি, সেটা হলো মুক্তিযুদ্ধ। কারণ আপনার আমরা দেখেছি যে বারবার কিন্তু, এবং এই ভারত বিরোধিতার পেছনে আরো যে ঐতিহাসিক আসলে মনস্তত্ত্ব আছে, সেটার সঙ্গে এক ধরনের আপনার রিলিজিয়াস সেন্টিমেন্টটা, মানে সেন্সিটিভিটির কাজ করে অনেক 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 জায়গাতে। আমরা ভারত বিরোধিতা বলতে হিন্দু বিরোধিতাকে নিয়ে যাই, আমরা ভারত বিরোধিতা বলতে মুক্তিযুদ্ধের বিরোধিতা, মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা বলতে ভারত বিরোধিতা যায়। এই যে ইন্টার সেকশনালিটির সঙ্গে আসলে এই এই পুরো সেন্টেন্সটার সঙ্গে অনেকগুলো ইন্টারসেকশনাল এজেন্ডা জড়িত। জি। আহ, এখন আমরা এই পরিবর্তনগুলো দেখলাম, আপনিও নিজেও ব্যাখ্যা করলেন যে কেন তারা এখনো মামলা করেনি। এটা ঠিক আছে, আপনার একটা ব্যাখ্যা আছে। আমাদের দর্শকরাও নিশ্চয়ই এই ব্যাখ্যাগুলো বিবেচনা করে দেখবেন। আহ, কিন্তু আমরা এর পাশাপাশি যে জিনিসটা দেখলাম, যে
একটা শ্রেণী যারা নাকি মানে ইটা করলো, তাণ্ডবটা করলো। আজকে দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা বলতেছে যে যারা এই দুটো পত্রিকায় এই ধরনের ভাঙচুর চালিয়েছে, আগুন জ্বালিয়েছে, তাদেরকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে, এবং আইডেন্টিফাই করতে পেরেছে খুব শীঘ্রই তারা ধরে ফেলবে। এটা আমাদের ধর্ম বিষয়ক যে উপদেষ্টা আছে উনি আজকে একটা বলেছেন। ইন্টারেস্টিং হলো, যখন তারা আক্রমণ করে ডেইলি স্টার এবং প্রথম আলোর পক্ষ থেকে, তারা কিন্তু পুলিশকে জানিয়েছিল, পুলিশের সাহায্য চেয়েছিল। তাহলে পুলিশ তখন কেন এলো না? এবং এখন তারা আইডেন্টিফাই করতে পেরেছে বলে কেন বাহাদুরিটা নিচ্ছে? এই দুটোর মধ্যে আসলে সঙ্গতিটা কোথায়? নাকি সরকার আগে এরা করতে দিয়েছে, এখন মলম দিচ্ছে, নাকি আসলে বিষয়টা কি? আসলে এটাকে আমি সঙ্গতি অসঙ্গতি ডাইকোটমি হিসাবে দেখতে চাই না। এখন দেখুন, খুব ইন্টারেস্টিং, যদি আমি সেই সময় আমাদের প্রধান উপদেষ্টার পরবর্তী দিনে যে আপনার ফেসবুক প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে ফেসবুক পেজটি পরিচালিত হয়, সেটি থেকে যদি আমি দেখি, সেটি একটা আরেকবার যদি আমরা দেখি, সেখানে উনি দেখেছেন তিনি অনেক ব্যথিত হয়েছেন, এবং তিনি ইতিমধ্যে দুজন সম্পাদকের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি জানি না সবকিছু শেষ হওয়ার পর পূর্ণ সহযোগিতা বলতে কি বোঝায়, এবং ইতিমধ্যেই কিন্তু সকল জায়গায় এস্টাবলিশড হয়েছে যে এই সরকার একটি সরকারি বিষয় সবকিছু ঘটার পরে একটি বিবৃতি দেয়, এবং কখনো কখনো আমরা দেখেছি উপদেষ্টাদের মধ্যে অনেকেই আবার এটার প্রতিবাদে, প্রতিরোধে এবং এক ধরনের প্রতিবাদ জারি রাখে। জানি না এই প্রতিবাদ কার কাছে, এই অভিযোগ কার কাছে, বিচার কার কাছে চেয়েছেন তারা বিভিন্ন সময়। এখন এই সময়ে এসে আমরা দেখেছি যে ঘটনার 45 মিনিট পরে, প্রায় 45 মিনিট পরে কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, মানে লাইভে, অনেকের লাইভে, এবং পুলিশকে আমরা দেখেছি, কিন্তু পুলিশ কাউকে আসলে খুব বেশি অ্যাক্টিভ হতে দেখা যায় না। এখন হতে পারে যেটি আসলে গত বছরও আমরা যখন আন্দোলন চলছিল তখনও দেখেছি বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় ছিলেন, তারা অ্যাক্টিভ হননি, এবং কোথাও মানে শেষের দিকে এসে। এখন এটি হতে পারে তাদের কোনো আহ, পরিকল্পনার অংশ হতে পারে, আবার হতে পারে তারা যে আপনার মব দেখেছেন সেটিতে আপনারা এক ধরনের একটা কৌশল অবলম্বন করেছেন। হতে পারে আপনার তখন তারা সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন যে তারা কি করবেন, সেই দিক থেকে উপর থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এবং আমার কাছে তবে এই সিচুয়েশন সরকার যে পুরোটা সময় নিশ্চুপ ছিল, নিষ্ক্রিয় ছিল, এটা স্পষ্টতই। এখন এই নিষ্ক্রিয়তার রাজনীতি, নীরবতার রাজনীতি আসলে বুঝতে যে খুব বেশি আপনার অভিজ্ঞ হতে তা না, কারণ এই সরকার কিন্তু রাজনৈতিক দলের সরকার না, কিন্তু স্পষ্টত এই সরকারটি রাজনৈতিক সরকার, এবং এই সরকারের নীরবতার রাজনীতি কিন্তু সবসময় না। কোথায় তিনি নীরব থাকবেন, কোথায় তিনি কথা বলবেন, এটা কিন্তু একটা তার রাজনীতির অংশ। সুতরাং পরের দিনই আমরা দেখেছি প্রেস সচিবকে আমরা সবসময় কথা বলতে দেখি, তিনিও কিন্তু তখন সেই সময়টা তার সহকর্মীদের তার সহকর্মীদের উদ্ধার, কিংবা তার সহকর্মীদের এরকম একটি আহ, বা আমাদের সকলেরই বেদনাদায়ক দুঃখজনক ঘটনা ঘটছে, সে সময় তিনি কোনো কথা বলেন বা তিনি কাউকে সহযোগিতা করতে পেরেছেন বা করেছেন এরকম কোনো বিষয় আমরা দেখিনি। এবং পরবর্তী দিনেও উনি দুঃখ প্রকাশ করেছেন যে কাউকে তিনি সহায়তা করতে পারেননি। এখন কেন পারলেন না, এই প্রশ্নটি কিন্তু খুব জোরালো প্রশ্ন। সরকার কেন কোনো ভূমিকা নিতে পারলেন না? এটি কি আসলে আহ মানে সত্যিকার অর্থে সেই সময় যে মব ছিল সেটির জন্য পারেননি, না আপনার সরকারের কোনো না কোনো পক্ষকে, কিংবা সরকার নিজেই আহ, আমি বলবো না সরকার একটি পরিকল্পনার পার্ট ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে আসলে যেহেতু আমরা অনেকদিন থেকে মানে আম, একটা সেন্স যে বাংলাদেশে এই সময় অনেক কিছু ঘটতে পারে, সেই পরিকল্পনাগুলো কি সরকারের মানে এই সেন্সটাতে সরকারের নিশ্চয় আমার চেয়ে অনেক বেশি আছে, কারণ সরকার সকলের দায়িত্বে আছে। তাহলে নিরাপত্তার জায়গাটাকে আসলে সরকার কতটুকু নিয়েছিল, সেই প্রশ্নটি এক। তৃণমূলের সরকারের একমাত্র আমি পদক্ষেপ দেখেছি যে নিরাপত্তার প্রশ্ন বলেছেন প্রার্থীদেরকে আপনার লাইসেন্স দেওয়া অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। তো অস্ত্রের মাধ্যমে কি আসলে সরকার নিরাপত্তার বিষয়টি কি দেখছেন একমাত্র? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন 3 নাম্বার হলো যে কেন এই পুরো সময় সরকার নীরব ছিলেন, মানে এবং সরকার কোনো অ্যাকশন নেয়নি? একমাত্র এই বিষয়ে খুব জোরালো প্রশ্ন করতে পারে যারা, আমরা তো অবশ্যই পারি, এবং যারা
সরাসরি আক্রান্ত হয়েছে, তাদের দাবিটা সব রাখে যে কেন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিল না। এখন তবে খুবই গুরুত্বপূর্ণ, দেখুন আপনি বলছেন, আমরা সবাই দেখতে পাচ্ছি, সরকার বলছে যে অনেক আসামিকে আইডেন্টিফাই করা গেছে। এই আইডেন্টিফাই কিন্তু সামাজিক যোগাযোগ আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। এবং একটু আগে আমি দেখেছি যে আমাদের একটি ছাত্র হলের একজন নির্বাচিত ছাত্র সংসদেরই একজন নেতা, তার তার ছবি একজন পোস্ট করেছে যে তিনি হামলাটার সঙ্গে যুক্ত আছেন। তাহলে এই কাজ কিন্তু সরকার করছে না, এই কাজগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের লোকজনই একে অন্যকে পরিচয় করিয়ে দিয়েছে, এনেছিলেন, কিন্তু সরকার ক্রেডিটটা নিচ্ছেন এখন। আমি জানি না সরকার কি ধরনের ভূমিকা রাখছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই পরিচয়গুলো নিয়ে লোকজন ছবি দিয়ে পোস্ট করছেন, ভিডিও দিয়ে পোস্ট করছেন, পরিচয় জানাচ্ছেন, কিন্তু সরকার ক্রেডিট নিচ্ছেন। জি, কিন্তু এই অনেক ক্রেডিটটা ধন্যবাদ। নেওয়ার কথা ছিল সরকারের সে সময়, যে সরকার তখন কিছু একটা করছেন, পারেন না পারেন সরকার চেষ্টা করছেন। সরকারের সরকারের নজরদারিতে ছিল সে ঘটনা, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছেন সেটি সামলানোর, কিন্তু সেটি তো দেখা যায়নি। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুবাইদা নাসরিন, আপনি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মানে মনে করি যে দুটো মিডিয়ার উপর আক্রমণ, এটা কিন্তু কেবল সেই দুই পত্রিকার মালিক এবং সম্পাদকের উপর আক্রমণ নয়, এটা টোটাল আমাদের যে বাক স্বাধীনতা, আমাদের যে গণমাধ্যম, এটা গণমাধ্যমের উপর একটা আক্রমণ। এবং ওনারা কেন মামলা করেনি, যে প্রশ্নটা আপনি তুলেছেন, এবং সেই প্রশ্নটা হয়তো ওনারা ওনাদের ব্যক্তিগত সীমাবদ্ধতার জায়গা থেকে ওনারা হয়তো বলতে পারবেন, কিন্তু ওনাদের এই সীমাবদ্ধতা কেবল ওনাদেরই সীমাবদ্ধতা নয়, এটা আমাদের পুরো গণমাধ্যমের অস্তিত্বের প্রশ্নে কিন্তু একটা। ডেইলি স্টার আর প্রথম আলো কার্যালয়ে আগুন দেওয়ার পর প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক দ্বয় এতটাই মুষড়ে পড়েছেন এবং এতটাই হকচকিত অবস্থায় পৌঁছেছেন যে তারা দৌড়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায়, যে সভা আয়োজন করেছিল তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি। এবং সেখানে গিয়ে মতিউর রহমান বলেছেন তারেক রহমান যদি আরো আগে দেশে ফিরতেন তাহলে দেশের পরিস্থিতি এ জায়গায় পৌঁছাতো না। অথচ এই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান নিশ্চয়ই একেবারে বিস্মৃত হয়েছেন যে কোন প্রেক্ষাপটে 2008 সালে চিকিৎসার জন্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ভয়াবহ নির্যাতনের মুখে 1.5 বছর ধরে হেফাজতে থাকবার পর তার মা খালেদা জিয়া নানা রকম বোঝাপড়া, আপোষ মীমাংসার মধ্য দিয়ে তারেক রহমানকে একটা মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। আর কেনই বা তারেক রহমান এত বছর দেশে ফিরতে পারেন নাই? মতিউর রহমান ভুলে গেছেন তার এবং মাহফুজা নামের প্রথম আলো এবং ডেইলি স্টারের সেই ঘটনায় সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও। প্রথম আলো আর ডেইলি স্টার অনেক কিছুই যে ভুলে গেছে তার প্রমাণ মাহফুজা নাম ওই অনুষ্ঠানে, মানে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অনুষ্ঠান, মানে তারেক রহমান এখনো ফেরেন নাই, ফিরে সম্পাদকদের দাওয়াত দিয়েছেন এমনও নয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে আগে ভাগে স্বাগত জানাতে যে সম্পাদকদের সভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়ে মাহফুজা নাম বলেছেন যে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এর আগে আগুন দেওয়া হয় নাই। তিনি বলেছেন আমাদের দোষটা কি যে প্রথম আলো আর ডেইলি স্টারে আগুন দেওয়া হলো? কারণ মাহফুজা নাম আর মতিউর রহমান আর কোনো গণমাধ্যমকেই সম্ভবত গণমাধ্যম মনে করেন না, কিংবা তারাও মনে করেন আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল আর সকল গণমাধ্যম। কাজেই তারা যেমন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সভায় গেলেও কারো দোসরে পরিণত হন না, তেমনি সেই 2007 সালে ইউনূসের রাজনৈতিক দল গঠনে সক্রিয় সমর্থন, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আনার প্রেক্ষাপট তৈরি, কিংবা এরপর ওই সরকারের বছর দুয়েকের যে এক রকমের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলগুলোর উপর যে নিপীড়ন, সেগুলোর সরাসরি সমর্থক হিসেবে আবির্ভূত হলেও মিথ্যা গোয়েন্দা তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করলেও নিজেদেরকে কারো দোসর যেহেতু মনে করেন না, কাজেই তারা বলছেন আর কারো কোনো ভবনে নাকি বাংলাদেশের এত বছরের ইতিহাসে আগুন দেওয়া হয় নাই। অথচ
5ই আগস্ট আমরা জানি 71 টিভি, ATN সহ নানা রকম টেলিভিশনে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং সময় টিভি সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিভিশনগুলোতে মব পাঠিয়ে তার নেতৃত্ব পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। এই খবরগুলো একেবারে এড়িয়ে গেছে প্রথম আলো আর ডেইলি স্টার, কারণ তারা ছাড়া আর তো কেউ গণমাধ্যম হিসেবে বিবেচ্য হওয়ারই যোগ্য নয়। প্রথম আলো আর ডেইলি স্টার জিজ্ঞেস করছে তাদের দোষ কি। এখন প্রশ্ন ওঠে, যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর, তাদের পরিবারের যে কোনো সদস্যের বাড়ি ঘর ভাঙচুর, আগুন দেওয়া, সেগুলো সবই যুক্তিযুক্ত হয়, যদি বিক্ষুব্ধ জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দফায় দফায় 32 নম্বর ভাঙতে যেতে পারে, দফায় দফায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল স্মারক ভাস্কর্য, বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভেঙে ফেলতে পারে, তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টার, যাকে সেই বিক্ষুব্ধ জনতার পক্ষটি যারা কিনা ওই বিষয়গুলোকে আওয়ামী ফ্যাসিবাদের চিহ্ন বলে মনে করে, তারা প্রথম আলো আর ডেইলি স্টারকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে, তারা প্রথম আলো এবং ডেইলি স্টারকে ভারতের চর দালাল হিসেবে অভিহিত করতে চায়, তাহলে বিক্ষুব্ধ জনতা এসে সেটাই বা ভাঙলে বা আগুন দিলে দোষ কোথায়? মানে ক্ষোভের বহিঃপ্রকাশ যদি বাংলাদেশের রীতিসিদ্ধ হয়, আইন সিদ্ধ হয়, তাহলে যার যেমন বিক্ষোভ সে তেমন ভবনে আগুন দেবে, এই তো স্বাভাবিক। মাহফুজ আনামের মতো বর্ষিয়ান সম্পাদক সে কথা কিভাবে বুঝতে পারেন না, সেটাও একটা প্রশ্ন বটে। এবং মতিউর রহমান এবং মাহফুজ আনাম তাদের পত্রিকায় আগুন দেওয়ার ভয়াবহ ঘটনা, যে ঘটনায় সাংবাদিকেরা রীতিমতো প্রাণ ভয়ে উপর থেকে এমন ঝাঁপ দিতেও পারছিলেন না যখন ছাদে আটকা পড়ছিলেন বা উপর তালাগুলোয় আটকা পড়ছিলেন, কারণ নিচে ভয়াবহ হিংস্র হামলাকারীরা তখন দাঁড়িয়েছিলেন যে সাংবাদিকরা নামলেই তাদের হামলা করবেন, তাদের মারবেন, ধরবেন, এমনকি ফায়ার সার্ভিস কর্মীরা পর্যন্ত নামাতে সাহস পাচ্ছিলেন না। অথচ প্রথম আলো এবং ডেইলি স্টার কর্তৃপক্ষ মাথা নোয়াবার নয়, কিংবা ওই আগুনের ঘটনায় তারা আনবাউড, কিংবা ওই আগুনের ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যে বিবৃতি প্রকাশ করেছেন, সেখানে তারা বলেছেন একটা পক্ষ নিশ্চয়ই সুযোগ নিয়ে এমন হামলার ঘটনা ঘটিয়েছে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। মানে যে প্রথম আলো হেলমেটের নিচে ছাত্রলীগ চিনে ফেলে, যে প্রথম আলো তড়িৎ গতিতে বুঝে যায় 21শে আগস্টের গ্রেনেড হামলার পেছনে নিশ্চিতভাবে তারেক রহমান আর হাওয়া ভবন আছে, সে প্রথম আলো বুঝতে পারে না যে যে ধরনের স্লোগান আমরা ভিডিওতে, লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছিলাম, সে ধরনের স্লোগান দিয়ে কোন পক্ষ প্রথম আলো আর ডেইলি স্টারকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে আক্রমণ চালাতে পারে। অন্তত প্রথম আলো এবং ডেইলি স্টার নিজের ঘরে আগুন দেওয়ার পর তাদের পত্রিকায় এই আগুন